আমাদের আজকের গল্প শ্রী চরণেশু বাবা, কলমে মানসী ভট্টাচার্য। শ্রী চরণেশু বাবা, একা লাগছে তোমার আমি জানি। ছোট থেকেই দেখেছি তোমার একরোখা মন, নিজের মতো করে যা ভেবেছ তাই করেছ। আমার পড়াশোনার দিকে তোমার অসম্ভব নজর ছিল। ছোটবেলাটা মা সামলে নিত ঠিকই, তবু তুমি অফিস থেকে ফিরে রোজ খাতা চেক করতে। আমি তখন ক্লান্ত, বিছানায় শুধু শুতে যাওয়া বাকি, কিন্তু তোমার হাতে তখন অফুরন্ত সময়। মনের মতো উত্তরে সন্তুষ্ট না হলে তুমি ছাড়োনি কোনো দিন। ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে। বেচারি মা সারাদিনের অক্লান্ত পরিশ্রম করেও বসে থাকতেন জ্যান্ত লাশ হয়ে তোমার অপেক্ষায়। সেই সকালে দুটো ভাত খেয়ে আর একটু টিফিন নিয়ে তুমি বেরিয়েছ। বাবা তখন ফোন ছিল না। একটু বড় হবার সুবাদে মায়ের অক্লান্ত পরিশ্রম আর রাত জাগা মাকে রোজ রোজ নিঃশেষ হতে দেখেছি। মা কখনো লেখাপড়ায় প্রথম 10-এ থাকতে পারার বিলাসিতা করেনি, কিন্তু তুমি করেছ বাবা। দোর্দণ্ড প্রতাপ দাপটের পাশে শান্ত স্বল্পভাষী মা চুপ করে বসে থাকতেন ঘরের কোণ ঘেঁষা চেয়ারে। তুমি তখন ফর্মুলার খুঁটিনাটি নিয়ে পরখ করতে ব্যস্ত। ভেবে দেখনি বাবা, ভোর হবার আগেই মাকে উঠতে হবে ঘুম থেকে। একান্নবর্তী পরিবারের বউয়ের আলো ফুটে ওঠার আগে উঠে উঠোনে গোবর জলের ছিটা দিয়ে বাহ্যিক শুদ্ধতার কি আপ্রাণ প্রচেষ্টা দেখাতে হবে। স্নান সেরে ভেজা চুলে কোনো মতে সিঁদুরটা ছুঁয়ে সবার জন্য চায়ের আয়োজন। সবাই মুখে বলতো বড় বৌমার হাতের চায় নাকি ঘুমের আমেজ যেত কেটে। তখন বুঝিনি, পরে বুঝতে অসুবিধা হয়নি। সবটাই ছিল নরম মনের মাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ফন্দি। কাকিমার কাছে এ ধরনের প্রত্যাশা করার কারোর ছিল না, কিন্তু কেন তা ভেবে দেখার গভীরে তুমি যেতে চাওনি কোনো দিন। কোমরের নিচে এক ঢাল চুলের মাঝে সিঁদুরের রেখা, কি যে অপূর্ব ছিল মায়ের রূপ, যেন দেবী। সব কিছু সেরে পুজোর ঘরে মায়ের খানিকটা সময় থাকতে ভালো লাগতো। ঠিক সেই সময় ছোট কাকা বাজার নিয়ে এসে হাঁক ছেড়ে বড় বৌদিকেই ডাকতো। হাসি মুখে মা মাথার কাপড়টা ঠিক করতে করতে বাজারে থলে হাতে নিয়ে ডুব দিত কাজে। আমি আড়ালে লক্ষ্য করেছি জানো বাবা, মায়ের পুজোর কাজ তখনও শেষ হতো না। এখনও মনে আছে, মা তোমাকে বলেছিল পুজোটা রোজ অর্ধেক পথেই থামিয়ে দিতে হয়। বাবা, তুমি কেমন তাচ্ছিল্যের মুখভঙ্গিতে বলেছিলে, কতগুলো ভুল মন্ত্র পড়ে সময় কাটানোর থেকে সংসারে মন দেওয়া অনেক বড় পুজো। আর কোনোদিন মা তোমাকে বলেনি বা সকালে স্নান সেরে পুজোর ঘরেও যায়নি। সব দায়িত্ব পালনের পর বেলা শেষে স্নান সেরে মা ঠাকুর ঘরে যেত আত্মতৃপ্তির জন্য। আমি স্কুল থেকে ফিরে ঠাকুর ঘরের আড়াল থেকে মাকে ঠাকুরের সামনে তন্ময় হয়ে বসে থাকতে দেখেছি। পাছে শব্দ হলে মায়ের মনঃসংযোগ নষ্ট হয়, তাই নিঃশ্বাসটাও আস্তে ফেলেছি। রাতে মাছের আয়োজন প্রায় রোজ বেশ বড় আকারেই হতো। সারাদিনের অফিসের ব্যস্ততায় বাড়ির ছেলেদের ভালো করে খাওয়া হতো না, তাই রাতের খাবার হবে সবার মন মতো। সব মিটিয়ে মা স্নান না সেরে ঘুমাতে যেত না। বাবা, এতেও তুমি রোজ বিরক্ত হয়েছ। তোমার তৃপ্তিমতো কঠিন শব্দ সাজিয়ে বলতে ছাড়োনি। এতে মায়ের মনের হদিশ খুঁজতে চেষ্টা করোনি কোনো দিন। আসলে তোমার অফিসের বসের চেয়ারটাকে ছেড়ে ঘরে আসতে পারোনি। আমার এই সময় প্রতিটি কথা না বুঝলেও খারাপ লাগতো এত পরাধীন মাকে দেখে। মা যেদিন প্রথম অসুস্থ হলো, তোমার মিটিং আছে বলে অফিসে চলে গেছিলে। আমার তখন ক্লাস 11। একান্নবর্তী পরিবারে মাকে নিয়ে একা ডাক্তারের কাছে যাওয়া যায় এতটা সাহস হয়নি। কাকাকে বলেছিলাম, কিন্তু ব্যস্ত বড় ব্যবসায়ী কাকা শুনেও না শোনার ভান করে চলে গেল। শুকনো মুখে অপোক্ত শরীর নিয়ে ভাগের কাজগুলো মাকে করতে হয়েছে রোজ। অফিস থেকে ফিরে তুমি জানতে চাওনি বাবা কেমন আছো। মা চাইতো তোমার একটু কেয়ার। আমি ওই বয়সে বুঝেছি, কিন্তু তুমি বোঝোনি। আমি তখন কলেজের ছাত্র, 2nd ইয়ারের। মা অসুস্থ ছিল সকাল থেকেই। তুমি তখন কর্মজগতে বেশ বড় পোস্টে। সময় ছিল না তোমার ডাক্তার দেখানোর। কলেজে সেদিন যেতে পারিনি মায়ের এত কষ্ট দেখে। সাহস করে একটা ডাক্তার দেখে এনেছিলাম নিজের কিছু জমানো টাকার ভরসায়। হাসপাতালে মাকে ভর্তি হতে হবে, অবস্থা ভালো নয় বলে ডাক্তার চলে গেলেন। মাটিটা কেমন যেন কাঁপছে, পা ঢুকে যাচ্ছে অতলে। বাবা আসার পর মাকে হাসপাতালে ভর্তি করা হলো। তখন সবাই ছিল পাশে, কাকা কাকিমা, পিসি, ভাই, সবার চোখে জল। এত ভালো মানুষটার বিপদ কিছু হবে না।
বাবা, সেদিন তোমাকে দেখেছিলাম খানিকটা দমে যেতে। ভালো করে লক্ষ্য করলে হয়তো আবিষ্কৃত হতো চোখের কোণে জল। আমার তখন কাউকে ভালো লাগেনি, বিশ্বাস করো বাবা। সবাইকে মনে হয়েছিল সংসার রঙ্গমঞ্চের অভিনেত্রী অভিনেতা। বয়সে সবার ছোট হলেও সত্যি কথাগুলো বিদ্রোহ করতো আমার নীরবতা দেখে। কিচ্ছু বলতে পারিনি সে সময়, শুধু ঠাকুরের কাছে ভিক্ষা চেয়ে বলেছি আমার মাকে চাই। 5 দিন মাত্র লড়াই করতে পেরেছিল মা, আর পারেনি। রেখে গেল আমাকে আর ঠাকুর ঘরটাকে। তোমার মনের একাকিত্ব আমি কখনো বুঝতে চাইনি বাবা। তোমার মনের কাছে আমাকে আসতে দাওনি কখনো। শাসন অনুশাসনের চাপে দূরে থাকতেই নিরাপদ লাগতো। মা বেঁচে থাকতে মাকে তোমার কতটা প্রয়োজন বুঝতে দাওনি কাউকে। গঙ্গার জলে অস্থিটা ভাসিয়ে ঘরে ফিরে মায়ের চেয়ারটায় বসেছিলে। ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে অনেকটা কাঁদি, কিন্তু কেন বলো তো বাবা সেটা পারিনি। মাকে যেমন করে জড়িয়ে ধরে বায়না করেছি ছোটবেলায়, তোমার কাছে করার সুযোগ পাইনি। প্রতিদিনের তুমি ছিলে সবার ধরাছোঁয়ার বাইরে, সেদিন তুমি ছিলে সম্পূর্ণ একা। বাড়ির সকলে উপচে পড়া ভালোবাসায় ঘটা করে নিয়ম পালন করতে দেখে আমার বিরক্ত লাগছিল। মেনে নিতে শিখেছি মাকে দেখে, এটা সম্পূর্ণ আমার মধ্যেই মা রেখে গিয়েছিল। তোমার এখন অখণ্ড অবসর বাবা। আমার অবস্থান ব্যাঙ্গালোরে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। অনেক দিন হয়ে গেল তোমার কোনো খোঁজ নেওয়া হয় না। ফোনে কথা বলতে ইচ্ছা করে না তোমার সাথে। প্রতিটি শব্দের উপস্থাপনে কোনো আন্তরিকতা পাই না জানো বাবা। অনেকগুলো চিঠি লিখে আবার ছিঁড়েও ফেলেছি। শুধু মনে হয়েছে কাকে লিখছি। সত্যি কি কোনো অনুভূতি আছে বাবার? ছোটবেলা থেকে তোমার সাথে বন্ধুত্ব হয়নি কখনো। নিজের চারদিকে একটা কঠিন দেয়াল দিয়ে রেখেছো কাজের, টপকে যেতে পারোনি কোনো দিন। সবাই বিয়ের কথা বললেও তুমিও আমার কাছে সহজ ছিলে না, তাই বলতে পারোনি। আসলে কথা হয়নি তেমন মাখো মাখো আন্তরিকতায়। মাকে দেখে বিয়ে করার ইচ্ছেটা হয়নি কখনো। তোমার অধ্যত্ত মন যদি আমাকে আমার সরলতা থেকে দূরে সরিয়ে রাখে, তাহলে বেশ কটা জীবন বড় অবহেলায় যাপন করবে। ওই পথে যেতে মন চায়নি বাবা। আমার রোজের যাপনের স্বাচ্ছন্দ্য ছিল তোমার আগ্রহে। গৃহবধূ নামক মাকে তুমি পোশাকে খাদ্যে কোনো কষ্ট দাওনি, তবু কোথায় যেন ছুতে পারিনি তোমাকে, হয়তো বা সুযোগ দাওনি। কিন্তু কেন বাবা? কাকারা তোমার সাথে সম্পত্তি নিয়ে লড়াই করতে চেয়েছিল। তুমি সব ছেড়ে বৃদ্ধাশ্রমে এসে উঠেছ। এটাও তুমি আমাকে বলনি বাবা। হয়তো বুঝেছো তোমার ব্যাপারে আমার আগ্রহ কম। জানো বাবা, শান্ত কাকুর ছেলে ব্যাঙ্গালোরে এসেছে, ভালো চাকরি পেয়েছে। একদিন হঠাৎ দেখা ওর সাথে, দেখেই একটা প্রণাম ঠুকলো। বুঝলাম অনেকটা বয়স পেরিয়ে এসেছি। জানি তুমি চিনতে পারছো না শান্ত কাকুকে। তার ছেলে রনিকে চেনা তো আরও অসম্ভব। এটাই ছিল বাবা তোমার চলার পথের উদাসীনতা। শব্দটা কি ঠিক হলো? উদাসীনতা। হয়তো বাহ্যিক কঠোরতায় সবাই এড়িয়ে গেছে তোমার কাছ থেকে। রনির মুখে শোনা মাত্র মন বলেছে জানো বাবা, তোমাকে নিয়ে আসি আমার কাছে। কিন্তু আরেকটা মন বলে উঠল, একসাথে থাকার বিড়ম্বনা হবে অনেক। আমরা কেউই যে কারোর মনের কাছে নেই। তুমি থাকো নিজের মতো করে, মনের সাথে মনের বাস করিও সযত্নে। আমি আছি বাবা তোমার কাছে। হয়তো আর 5টা ছেলের মতো পারবো না, কেননা খানিকটা তো তুমি আছো আমার মননেই। ঠিক কেন এক সময় তোমার কাছে গিয়ে দাঁড়াবো, ততদিনে তুমি নিরাপদ জায়গায় রাখতে পারবে তোমার মনকে। সেদিন তুমি আর আমি শুধু গল্প করব, পারবে তো বাবা? ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।